গুড মর্নিং। আজকে আমি শুরু করব ক্লাস 8-এর ফার্স্ট চ্যাপ্টার ইতিহাস ধারা শর্ট কোয়েশ্চেন নিয়ে। আমি আজকে আলোচনা করব। আমি জানি যেটা রবিবার দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এক্সাম দিতে গেছিলাম, তাই আমি আপলোড করতে পারিনি। আমার অনেক রাত হয়ে গেছিলো ফিরতে, তাই আমি আপলোড করতে পারিনি। তাই আজকে সকাল সকাল, মানডে সকাল সকাল আমি এটা আপলোড করছি। ঠিক আছে? আই এম সো সরি ফর দ্যাট। আমাকে প্লিজ ক্ষমা করে দিও তোমরা। আমি প্রমিস করছি আমি চেষ্টা করব যে প্রত্যেক রবিবার করে শর্ট কোয়েশ্চেন দেওয়ার। ঠিক আছে? যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমি সেটা সোমবার সকালে আপলোড করে দেব। ওকে? সেটা নিয়ে কোনো চাপ নিও না তোমরা। ঠিক আছে? এবার বেশি কথা না বলে এবার শুরু করি আমরা। ঠিক আছে? এই দেখো কি বলেছে প্রথম কোয়েশ্চেনটা। বলেছে হচ্ছে ভারতবর্ষে কোন কোন বিদেশি দল, ঠিক আছে, দেখো কি বলছে, বিদেশি দল রাজত্ব করতে এসেছিল। তাহলে কোন কোন দল এসেছিল ভারতবর্ষে? পাঠান বা সুলতান। পাঠান বা সুলতান কিন্তু একই, ঠিক আছে? পাঠান বা সুলতান এরা এসেছিল। কবে এসেছিল? 1206 থেকে 1526 খ্রিস্টাব্দে। ঠিক আছে? তাহলে এবার মুঘল, তারপর কারা এসেছিল? তারপর এসেছিল মুঘলরা এসেছিল। আমরা জানি পানিপথের যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে হয়, প্রথম পানিপথের যুদ্ধ। তারপর কিন্তু বাবর ঢুকে যায়। তাহলে এটা সালটা কত হবে? এটা সালটা হবে 1526। একটু অন্যরকম হচ্ছে, দেখো তবু 1526 থেকে 1857 অবধি। ঠিক আছে? এক মিনিট, এটা মনে হয় একটু ভুল হয়ে গেল। আচ্ছা, মুঘলরা এসেছিল হচ্ছে 1526 থেকে 1857। ঠিক আছে? 1857। ঠিক আছে? এরপরে তাহলে কারা এলো? এরপর এলো পর্তুগিজরা, তারপর এলো ফরাসিরা। পর্তুগিজ আমরা জানি অনেক দিনে, যেমন ভাস্কো দা গামা এসেছিলো আমাদের ইন্ডিয়াতে। ঠিক আছে? তারপর ফরাসিরাও এসেছিলো। তারপর কারা এসেছিলো? ইংরেজরা এসেছিলো। ইংরেজরা কত সালে এসেছিলো? এই দেখো দেখা যাচ্ছে 1757, পলাশির যুদ্ধের সময় থেকে 1947 আমাদের ভারতের স্বাধীনতার সময় অবধি ইংরেজরা ছিল। ঠিক আছে? এরা সবাই এসেছিল রাজত্ব করতে। তাহলে কোন কোন বিদেশি দল এসেছিল বললে? পাঠান বা সুলতান, মুঘল, পর্তুগিজ, ফরাসি, ইংরেজ সবাই এসেছিল। ঠিক আছে? এবার দেখো কি বলছে রবীন্দ্রনাথের দৃষ্টিতে। আচ্ছা, আমি এটা বলে দিই যে আমি ইতিহাসের ধারা যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে যতগুলো শর্ট কোয়েশ্চেন পেয়েছি আমি সবকটা লিখেছি। ঠিক আছে? এবার আমি জানি না কোন কোয়েশ্চেন আসতে পারে, তবু আমি বলে দিচ্ছি যে কোনটা আসার চান্সেস সবচেয়ে বেশি আছে। এরকম কোয়েশ্চেন আসবে না, তবু আমি দিয়েছি। দেখো কি বলছে, রবীন্দ্রনাথের দৃষ্টিতে ভারতবর্ষে কোন সময়টা বিচিত্র কুহেলিকা ছিল। তাহলে কোন সময়টা বিচিত্র কুহেলিকা ছিল? কি বলছে দেখো, রবীন্দ্রনাথের দৃষ্টিতে ভারতবর্ষে মামুদের আক্রমণের সময়কাল থেকে লর্ড কার্জনের শাসনকাল। ঠিক আছে? তাহলে কত সাল দেখো, 1001 থেকে 1905। তাহলে কোন সময়গুলো? মামুদের আক্রমণের সময় থেকে লর্ড কার্জনের সময়কাল অবধি। এই সময়টা ছিল হচ্ছে বিচিত্র কুহেলিকা। ঠিক আছে? এবার দেখো কি বলছে, বলছে হচ্ছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইতিহাস সম্পর্কে বক্তব্য কি ছিল। বইটা পড়বে ভালো করে। ওখানে বলেছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইতিহাস সম্পর্কে বক্তব্য ছিল বাঙালির ইতিহাস চাই। ঠিক আছে? তাহলে কী ছিল? বাঙালির ইতিহাস চাই। বাঙালি জাতির অতীত সম্পর্কে বাঙালিকেই জানতে হবে। ঠিক আছে? তাহলেই বাঙালিরা নিজেদের ইতিহাস নিজেরা লিখতে পারবে। এটাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন। এবার দেখো কি বলছে, বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথের ইতিহাস সম্পর্কে 3টে প্রশ্ন কি ছিল? 3টে কি প্রশ্ন ছিল? আমরা জানি রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করেছিলেন এবং দেখো তাদের উত্তর কি। প্রথম প্রশ্নটা হচ্ছে, কি জন্য ইতিহাস জানতে হবে? ইতিহাসটা জানার জন্য আমাদের কি করতে হবে? কি বলছে দেখো, কোনো ঘটনাকে, উত্তরটা আমি একসাথেই দিয়ে দিয়েছি,
এবার দেখো কি বলছে, কোনো ঘটনাকে সঠিকভাবে প্রমাণ করার জন্য তার অতীতের সম্পর্কে, ঠিক আছে, এখানে হবে হচ্ছে সম্পর্কে, আচ্ছা এখানে আমি লিখছি না, তোমরা লিখে নিও এটা, ঠিক আছে, সম্পর্কে জানতে হবে এবং সে বিষয়ে সঠিক যুক্তি দিতে হবে। অতীতের সম্পর্কে জানতে হবে এবং সেই বিষয়ে সঠিক যুক্তি দিতে হবে। এই অতীত এবং যুক্তি মিলিয়ে তৈরি হয় ইতিহাস, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, ইতিহাস মানেই যুক্তি এবং অতীতের বিষয়, তাই অতীত এবং যুক্তি মিলিয়ে তৈরি হয় হচ্ছে ইতিহাস। তাহলে কি জন্য ইতিহাস জানতে হবে? আচ্ছা তোমরা জানো, তোমরা বইয়ে আমি পড়িয়েছিলাম যে ওই ভেড়া আর ছাগলছানা আর শিয়ালের গল্পটা তোমরা ওখানে পড়বে, সেখানে কিন্তু বলা আছে যে ইতিহাসটা কি জন্য জানতে হবে, ওখানে খুব সুন্দর করে দেওয়া আছে। এবার দেখো সেকেন্ড কোয়েশ্চেন কি, এইটা গেল প্রথম প্রশ্ন। সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে, কেন ইতিহাস নিয়ে এত তর্ক বিতর্ক? তো আমরা তো জানি ইতিহাস মানেই তর্ক বিতর্ক, ঠিক আছে। তাহলে ইতিহাসটা নিয়ে তর্ক বিতর্ক কেন হয় এবং ইতিহাস কে লিখেছে বা কে খুঁজেছে, ঠিক আছে, কে খুঁজেছে ইতিহাসটা, কি বলছে দেখো, যে বিদেশি ঐতিহাসিকরা ইতিহাস লিখেছেন তাদের লেখায় পাওয়া গেছে অসংখ্য ভুল ধারণা, ঠিক আছে। এখানে দাড়ি হবে একটা, দাড়িটা পড়েনি, পড়ছে না দাড়ি, ছাড়ো বাদ দাও, এখানে একটা ভুল ধারণা, ঠিক আছে। তাহলে কি, বিদেশি ঐতিহাসিকরা যে ইতিহাস লিখেছেন, ভারত সম্পর্কে যে ইতিহাসটা তারা লিখেছেন, সেখানে কিন্তু অসংখ্য ভুল ধারণা পাওয়া গেছে। তাই যে দেশের ইতিহাস সেই দেশের মানুষকে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। কে লিখবে তাহলে ইতিহাসটা? ইতিহাসটা লিখবে হচ্ছে যে দেশের মানুষ, সেই দেশের মানুষরাই লিখবে, যে দেশের ইতিহাস সেই দেশের মানুষরাই কিন্তু লিখবে। এবং এর ফলে ইতিহাস নিয়ে ঐতিহাসিকদের মধ্যে এত তর্ক বিতর্ক। তাহলে কি, এবার যদি সব দেশের মানুষ যদি একই দেশের অনেকগুলো মানুষ একই বিষয়ের ওপরে ইতিহাস লেখে, তাহলে সেখানে কি হয়, তর্ক হয়, বিতর্ক হয়, ঠিক আছে। এই জন্য বলেছে যে কি, এর ফলে ইতিহাস নিয়ে ঐতিহাসিকদের মধ্যে এত তর্ক বিতর্ক হয়, ঠিক আছে। এটা গেল দুটো প্রশ্ন। এবার 3 নম্বর প্রশ্ন, তাহলে কি 3 নম্বর প্রশ্ন হচ্ছে, যে সমাজ, 3 নম্বর প্রশ্ন কি, যে সমাজের লোকেরা লেখাপড়ার আওতায় পড়ে না তাদের ইতিহাসটা কে লিখবে? তাহলে আমি বলেছিলাম যে যারা লেখাপড়ার আওতায় পড়ছে না, ঠিক আছে, যারা কোনো অসুবিধার কারণে তারা লেখাপড়া করতে পারেনি, তাদের ইতিহাসটা কে লিখবে? সেই ইতিহাসকে আমি তুমি সবাই লিখতে পারবো, তাই সেটি হয়ে ওঠে আমাদের ইতিহাস। তাহলে সেটি কি হয়ে ওঠে? আমাদের ইতিহাস। যখন আমি তুমি সবাই মিলে লিখব, তখন সেই ইতিহাসটা হয়ে উঠবে আমাদের ইতিহাস। যারা লেখাপড়ার আওতায় পড়ে না তাদের ইতিহাস কিছু শিক্ষিত মানুষের বিচার অনুযায়ী লেখা হয়। তাহলে কারা লেখে? সেটা শিক্ষিত মানুষের বিচার অনুযায়ী সেটা লেখা হয়। তাই তারা যে কোনো বিদ্রোহ, যুদ্ধ ও আন্দোলনের নেতা বা রাজনেতাকেই বিশেষভাবে প্রাধান্য দেয়, ঠিক আছে। আমি এখানে বলেছিলাম যে যেমন কোনো যুদ্ধ হলো, ঠিক আছে, যেমন সাঁওতাল বিদ্রোহ, ঠিক আছে, সাঁওতাল বিদ্রোহতে কি সিধু কানুকে বেশি প্রায়োরিটি প্রাধান্য দিয়েছিল, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল সিধু কানুকেই বেশি। বাদ বাকি লোকেদের কি বলেছিল? এটা এখানে বলছে বাকি মানুষদের তারা কেবল হাজার হাজার মানুষ বা সৈন্য হিসেবে চিহ্নিত করা, চিনত তাদেরকে। কোনো যুদ্ধ, ধরো অশোক যে যুদ্ধ করেছে, কলিঙ্গ যুদ্ধ, সেখানে কিন্তু বাদ বাকি যারা ছিল তারা কিন্তু সেই হাজার হাজার সৈন্য, আর অশোক কি নিজে একজন নেতা বা আন্দোলনের ক্ষেত্রে হলে রাজনেতা, আর যুদ্ধ বিদ্রোহের ক্ষেত্রে হলে নেতা, ঠিক আছে। আন্দোলনের ক্ষেত্রে যেরকম একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো মহাত্মা গান্ধী কি কত আন্দোলন করেছিলেন, সেখানে তার নামটাই ধরা হয়, তার সাথে যে মানুষরা ছিল তাদেরকে কি বলা হতো? হাজার হাজার মানুষ, ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো কি বলছে। আচ্ছা, এই যে একটা প্রশ্ন, জেমস বেলি ফ্রেজারের আঁকাটায় কোন দৃশ্যের উল্লেখ আছে, এটি কত সালে আঁকা হয়? এটা তোমরা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে, হোমওয়ার্ক। আরেকটা কোয়েশ্চেন, এটাও উইলিয়াম ড্যানিয়েলের আঁকাটায় হবে কোন দৃশ্যের উল্লেখ আছে, এইটাও তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, ঠিক আছে। এইটা কিন্তু তোমাদের রইল হোমওয়ার্ক, ঠিক আছে। এবার
7 নম্বর প্রশ্নে আসা যাক। ভারতের ইতিহাসে যুগকে কয়টি ভাগে ভাগ করা হয়? তাহলে ভারতের ইতিহাসের যুগটাকে কটা ভাগে ভাগ করা হয়েছে? কি কি ভাগে ভাগ করা হয়েছে? একটা বলা হয় ভারতের ইতিহাসের যুগকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? প্রথম হচ্ছে প্রাচীন যুগ, যেটা শরণাতীত অতীত থেকে, ঠিক আছে, অতীত থেকে 1206 কুতুবউদ্দিন আইবকের সিংহাসন আরোহণ পর্যন্ত সময়টায় কে ধরা হয় প্রাচীন যুগ। কুতুবউদ্দিন আইবকের আগেও বলতে পারো, যে যখন সুলতানি পিরিয়ড শুরু হচ্ছে তার আগের সময় অবধি সময়টাকে বলা হয় প্রাচীন যুগ। মধ্যযুগ এরপরে আসে হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগ কোন সময়টাকে বলছে? 1206 থেকে 1857 সাল অবধি, ঠিক আছে। আমরা জানি যে 1700 আমরা কি জানি 1707 সালে ঔরঙ্গজেবের মৃত্যু হয়। কিন্তু ঔরঙ্গজেবের মৃত্যু মানেই মুঘল সাম্রাজ্যের একদম শেষ নয়। ঔরঙ্গজেবের মৃত্যুর পর কি হয়েছিল? মুঘল সাম্রাজ্যের পতন হয়েছিল, ঠিক আছে। কিন্তু মুঘল সাম্রাজ্য বর্তমান ছিল, মানে ছিল হচ্ছে 1857 অবধি। তাই মধ্যযুগটা কিন্তু 1206 থেকে 1857 হিসেবে ধরা হয়, বা বলতে পারো পলাশী যুদ্ধের আগে অবধি এই সময়টাকেও কিন্তু মধ্যযুগ হিসেবে ধরা হয়। আর আধুনিক যুগ কোনটাকে বলে? আধুনিক যুগ হচ্ছে 1757 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল অবধি, মানে এই যে এখনো আমরা প্রেজেন্টে আছি, এই 2021 এই সময়টাকেও কিন্তু আধুনিক যুগ হিসেবেই ধরা হয়, ঠিক আছে। এবার দেখো কি বলছে। বলছে যে কি আধুনিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে এবং এর অর্থ কি? আধুনিক শব্দটা কোন শব্দ থেকে এসেছে? অধুনা থেকে, ঠিক আছে। আধুনিক শব্দটা এসেছে অধুনা থেকে। আর এর অর্থ হলো কি বর্তমানকাল, সাম্প্রতি বা নতুন। সম্প্রতি মানে কি? রিসেন্ট ঘটনা, যেটা রিসেন্ট হচ্ছে, সেই রিসেন্ট হচ্ছে সম্প্রতি বা নতুন ঘটনা, যেটা এটাকে বলছে আধুনিক কাল, ঠিক আছে। এবার দেখো কি বলছে। রাজাবলী বইটি কার লেখা? ঠিক আছে, রাজাবলী গ্রন্থটি কার লেখা? মৃত্যুঞ্জয়, আচ্ছা এখানে জফলা পড়বে একটা, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার লেখা, মৃত্যুঞ্জয়, ঠিক আছে, তবে জফলা হবে। এবার দেখো কি বলছে। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, এইটা আমি বলেছিলাম, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এইটা ইম্পর্টেন্ট খুব, যে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি জেমস মিল লেখা। এই দেখো আমি পাশে ইংলিশটাও লিখে দিয়েছি, জেমস মিলের লেখা। কত খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন? 1817 খ্রিস্টাব্দে লিখেছিলেন, ঠিক আছে। সালটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার দেখো পরের প্রশ্ন কি আসছে, এইটা ভালো করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এইটা কিন্তু আসার চান্সেস আছে, ঠিক আছে। এই দেখো পরের প্রশ্ন কি বলছে। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি লেখার মূল উদ্দেশ্য কি ছিল? জেমস মিল কোন উদ্দেশ্যে এই গ্রন্থটা লিখেছিল? এই দেখো বলছে, জেমস মিলের এই গ্রন্থটি লেখার মূল উদ্দেশ্য ছিল ভারতের অতীত কথাকে এক জায়গায় জড়ো করা, যাতে সেটা পড়ে ভারতবর্ষ বিষয়ে সাধারণ ধারণা পেতে পারে ব্রিটিশ প্রশাসনে নিযুক্ত বিদেশিরা। তাহলে কি ব্রিটিশ প্রশাসনের সাথে যে বিদেশিরা যুক্ত ছিল, তারা যাতে এই গ্রন্থটা পড়ে ভারতবর্ষ সম্পর্কে একটা সাধারণ জ্ঞান, ঠিক আছে, সাধারণ জ্ঞান, এটা যাতে তারা পেতে পারে, এটার জন্য জেমস মিল হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি লিখেছিলেন। এবার দেখো কি বলছে। জেমস মিল ভারতের ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করেছে? জেমস মিলের অনুযায়ী, মানে জেমস মিলের বিচারে ভারতের ইতিহাসকে তিনি কয়টি ভাগে ভাগ করেছেন? তিনি 3টে ভাগে ভাগ করেছেন, ঠিক আছে, 3টি ভাগে। কি কি? হিন্দু যুগ, মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ। তাহলে কি কি? হিন্দু যুগ, মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ, ঠিক আছে। এবার দেখো বলছে যে মিলের মতে, মানে জেমস মিলের মতে ভারতের কোন যুগটা অন্ধকারময় যুগ? ঠিক আছে, বই ভালো করে পড়লে পাবে। জেমস মিলের মতে
ভারতের মুসলিম যুগটাকে অন্ধকারময় যুগ বলে উল্লেখ করেছিলেন। ঠিক আছে, এবার দেখো ভারতে ইতিহাসে আধুনিক কালে কি কি উপাদান পাওয়া যায়, এই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, এইটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে আধুনিক কালের উপাদান বলতে কি কি বোঝায়, ভারতের ইতিহাসের আধুনিক কালের উপাদান বলতে কি কি বোঝায়, কি কি আছে দেখো। ভারতের ইতিহাসে আধুনিক কালের উপাদানগুলি হলো দলিল দস্তাবেজ, প্রশাসনিক কাগজপত্র, বই, ডায়েরি, চিঠি, ছবি, মানচিত্র, পোস্টার, বিজ্ঞাপন, সংবাদপত্র প্রভৃতি। বোঝা গেল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা 2 মার্কসেও কিন্তু আসতে পারে, আর এইটাও তোমাদের 2 মার্কসে আসবে এই কোয়েশ্চেনটা। এইটা 1 মার্কসে আসবে, এটা 1 মার্কসে আসবে। আর এই কোয়েশ্চেনটা ভারতের ইতিহাসের যুগকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে, এটা আসবে তোমাদের 2 মার্কসের, 2 মার্কসের আসবে কোয়েশ্চেনটা। তাহলে কত মার্কসে আসবে, এটা 2 মার্কসে আসবে। ঠিক আছে, এটাও 2 মার্কসে আসবে, ওটা 1 মার্কসে আসবে। আর এই কোয়েশ্চেনটাও তোমাদের কিন্তু 1 মার্কসেও আসতে পারে, আবার 2 মার্কসেও আসতে পারে। ঠিক আছে, এবার লাস্ট কোয়েশ্চেন, আজকের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে অ্যালেন অক্টেভিয়ান হিউমের জীবনী কে লিখেছেন। তাহলে কি অ্যালেন অক্টেভিয়ান হিউম একজন ব্যক্তি, তার জীবনী কে লিখেছেন, উইলিয়াম ওয়েডারবার্ন। ঠিক আছে, উইলিয়াম ওয়েডারবার্ন অ্যালেন অক্টেভিয়ান হিউমের জীবনী লিখেছিলেন। ঠিক আছে, এই কটা 15টা কোয়েশ্চেন আমি বার করতে পেরেছি। ঠিক আছে, তোমরা যদি আরও কোয়েশ্চেন পাও তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা দেখে যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এই অবধি এতটাই। থ্যাংক ইউ সো মাচ। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাও। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।